আজ আমরা ২০২৫ সালের কিছু খুব সম্মানজনক পুরস্কার নিয়ে কথা বলতে বসেছি। তবে এটা কিন্তু শুধু কারা জিতলেন তার একটা তালিকা হবে না, বরং আমরা চেষ্টা করব এই পুরস্কারগুলোর পেছনের গল্পটা বুঝতে, মানে এই বিজয়ীরা বা তাদের কাজ আমাদের এই সময়টা নিয়ে ঠিক কী বলছে। চলুন সেটাই খুঁজে বের করি। তাহলে চলুন সেই আয়নায় প্রথম প্রতিবিম্বটা দেখি, বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত পুরস্কার নোবেলের মাধ্যমে। শুরুতেই যে পরিসংখ্যানটা আমার চোখে পড়েছে সেটা বেশ চমকপ্রদ। ২০২৫ সালে মোট বিজয়ী ১৪ জন, কিন্তু এর মধ্যে নারী মাত্র ২ জন। এটা কি একটু হতাশাজনক না? অবশ্যই, এটা নিয়ে ভাবার সুযোগ আছে। নোবেল কমিটি সবসময় বলে যে তারা নির্দিষ্ট বছরের সেরা কাজকেই স্বীকৃতি দেয়, কোনো কোটা বা সংখ্যার হিসাব করে না। কিন্তু দেখুন, দশকের পর দশক ধরে এই যে একটা লিঙ্গ বৈষম্য, এটা তো আসলে বিজ্ঞান আর গবেষণার জগতে নারীদের প্রতিনিধিত্বের সংকটকেই তুলে ধরে। আর বয়সের দিক থেকেও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিজয়ী রসায়নে জর্জ রবসন, ৮৮ বছর বয়সী। আর সবচেয়ে কম বয়সী শান্তিতে মারিয়া করিনা মাচাদো, ৫৮ বছর। এখানেও একটা বিশাল ব্যবধান। আচ্ছা, কাজের দিকে নজর দেওয়া যাক। চিকিৎসা বিজ্ঞানে এবার যে আবিষ্কারের জন্য পুরস্কার দেওয়া হয়েছে সেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে, তাই তো? হ্যাঁ, সোমার ব্রুনস্কা, জেফ্রি রামদাসী এবং সিমন সাকাগুচি, তারা দেখা খেয়েছেন আমাদের ইমিউন সিস্টেম কিভাবে নিজের কোষ আর বাইরের শত্রুর মধ্যে পার্থক্য করে। বিষয়টা একটু সহজ করে যদি বলেন। অবশ্যই, ভাবুন তো, আমাদের শরীরে কোটি কোটি সৈন্যের মতো কোষ আছে যারা সারাক্ষণ পাহারা দিচ্ছে, কিন্তু তাদের এটাও জানতে হয় যে কাকে আক্রমণ করতে হবে আর কাকে নয়। এই বিজ্ঞানীদের আবিষ্কার করা রেগুলেটরি টি সেলগুলো অনেকটা সেই শান্তিরক্ষীর মতো কাজ করে। তারা অতিরিক্ত আক্রামক কোষগুলোকে থামিয়ে দেয়। তার মানে যখন এই শান্তিরক্ষীরা ঠিকমতো কাজ করে না, তখনই কি আমাদের শরীর ভুল করে নিজের কোষকেই আক্রমণ করে বসে? একদম তাই, যা আমরা অটো ইমিউন ডিজিজ, যেমন ধরুন আর্থ্রাইটিস বা ডায়াবেটিসে দেখি। ও আচ্ছা। এই আবিষ্কারের ফলে এখন বিজ্ঞানীরা বুঝতে পারছেন কেন এই রোগগুলো হয় এবং কিভাবে এই শান্তিরক্ষী কোষগুলোকে আরও শক্তিশালী করা যায়। ওয়াও! এরপর পদার্থবিজ্ঞান, এখানকার বিষয়গুলো শুনলেই তো মাথা ঘুরে যায়। জন ক্লাউজার, মিশেল ডেভোরেট আর জন এম মার্টিনেস, তাদের গবেষণার বিষয় ছিল মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। মানে কি এটার? একটা সহজ উদাহরণ দিয়ে বলি। ধরুন, আপনি একটা বল দেয়ালের দিকে ছুঁড়ে মারলেন। বলটা দেয়ালে ধাক্কা খেয়েই ফিরে আসবে, তাই তো? হ্যাঁ। কিন্তু কোয়ান্টাম জগতে, মানে পরমাণুর থেকেও ছোট কণার জগতে, নিয়মগুলো অন্যরকম। সেখানে ওই বলটা দেয়াল ভেদ করে অন্য পাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যদিও তার সেই শক্তি নেই। এটাই হলো কোয়ান্টাম টানেলিং। মানে কোনো বাধা না ভেঙেই তার ভেতর দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, এটা তো প্রায় ম্যাজিকের মতো শোনাচ্ছে। ঠিক ম্যাজিক নয়, এটা কোয়ান্টাম ফিজিক্সের এক অদ্ভুত বাস্তবতা। এই বিজ্ঞানীরা ইলেকট্রিক সার্কিটে ঠিক এই ঘটনাটাই ঘটিয়ে দেখিয়েছেন। আর এর সবচেয়ে বড় প্রভাবটা কোথায় পড়বে? কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে। আজকাল সুপার কম্পিউটারের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী কম্পিউটার তৈরির দরজা খুলে দিয়েছে এই গবেষণা। দারুণ! রসায়নের আবিষ্কারটা নাকি আরও বেশি বাস্তবসম্মত। মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্কস বা এমওএফ। হ্যাঁ, এটা কি বলা যেতে পারে মলিকিউলার স্পঞ্জ বা আণবিক খাঁচা। সুসুমু কিতাগাওয়া, জর্জ রবসন, ওমর ইয়াগি এমন এক ধরনের পদার্থ তৈরি করেছেন যার ভেতরে অসংখ্য আণবিক ক্ষণিক ছিদ্র আছে। স্পঞ্জের মতো? একদম। এই ছিদ্রগুলো নির্দিষ্ট গ্যাসকে শুষে নিতে এবং ধরে রাখতে পারে। এর প্রয়োগটা ঠিক কোথায় হতে পারে? এর সম্ভাবনা প্রায় অসীম। ভাবুন তো, হাইড্রোজেন চালিত বাড়ির কথা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাইড্রোজেন গ্যাস নিরাপদে ট্যাঙ্কে রাখা। এই এমওএফস দিয়ে এমন ট্যাঙ্ক বানানো সম্ভব যা সাধারণ চাপের মধ্যে প্রচুর হাইড্রোজেন ধরে রাখতে পারে। তার মানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও এটা কাজে লাগতে পারে? অবশ্যই। ফ্যাক্টরির চিমনি থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেওয়ার মতো কাজে এটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তার মানে বিজ্ঞান আমাদের একেবারে ঘরের ভেতর থেকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ার অস্ত্র তুলে দিচ্ছে। আচ্ছা, এবার যদি একটু বিজ্ঞান থেকে বেরিয়ে আসি, সাহিত্য, শান্তি আর অর্থনীতির দিকে তাকাই, এখানে কি কোনো নির্দিষ্ট থিম খুঁজে পাওয়া যায়? অবশ্যই। এখানে মূল থিমটা হলো সিস্টেমকে চ্যালেঞ্জ করা।
সাহিত্যে হাঙ্গেরির লাসলো ক্রাসনাহরকাই এমন একজন লেখক যার লেখাগুলো প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার গভীর সংকটগুলোকে তুলে ধরে। আর শান্তিতে ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাছাদো তো সরাসরি দেশের গণতান্ত্রিক সিস্টেম পুনরুদ্ধারের জন্য লড়ছেন। ঠিক, তার এই পুরস্কারটা শুধু একজন ব্যক্তির স্বীকৃতি নয়, এটা বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করছে তাদের সবার প্রতি এক ধরনের সংহতি প্রকাশ। আর অর্থনীতি? অর্থনীতিতেও যে তিনজনকে পুরস্কার দেয়া হয়েছে, জোয়েল মুখির, ফিলিপ আগিও এবং পিটার হাউইট, তারাও তো অর্থনীতির পুরনো ধারণাকেই চ্যালেঞ্জ করেছেন। তাদের তত্ত্বটা ছিল উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি। এটা ঠিক কিভাবে পুরনো ধারণা থেকে আলাদা? আগে ভাবা হতো একটা দেশের উন্নতি মানে আরও বেশি ফ্যাক্টরি, আরও বেশি রাস্তাঘাট। কিন্তু এই বিজ্ঞানীরা দেখালেন আসল চালিকা শক্তি হল নতুন ধারণা বা উদ্ভাবন। একটা গুগল বা একটা আইফোন যেভাবে অর্থনীতিকে বদলে দেয়, হাজারটা পুরনো মডেলের ফ্যাক্টরি তা পারে না। উন্নতি মানে শুধু পরিমাণ নয়, গুণগত পরিবর্তন। ইন্টারেস্টিং। নোবেলের এই বিশাল ক্যানভাস থেকে যদি একটু জুম ইন করে এশিয়ার দিকে তাকাই, তাহলে আমরা এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার দেখতে পাই। হ্যাঁ, তবে এর ফোকাসটা ভিন্ন। র্যামন ম্যাগসেসে পুরস্কার দেয়া হয় এশীয় প্রেক্ষাপটে অসাধারণ নেতৃত্ব আর নিঃস্বার্থ সেবার জন্য। এখানে বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারের চেয়েও তৃণমূল পর্যায়ে মানুষের জীবন বদলে দেওয়ার কাজ বেশি গুরুত্ব পায়। যেমন 2025 সালে পেয়েছে ভারতের ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি। এদের গল্পটা কি? এদের কাজটা অসাধারণ। ভারতের এমন সব প্রত্যন্ত আর দুর্গম গ্রামে এরা কাজ করে যেখানে দারিদ্র্য বা সামাজিক প্রথার কারণে মেয়েদের স্কুলে পাঠানো হয় না। ও, এই ফাউন্ডেশন শুধু স্কুল বানায় না, তারা কমিউনিটির সাথে বসে, বাবা মাদের বোঝায় আর এমন একটা ব্যবস্থা তৈরি করে যাতে মেয়েরা নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে। এটা শুধু শিক্ষা নয়, এটা একটা সামাজিক বিপ্লব। আর ব্যক্তিগত পর্যায়ে মালদ্বীপের আলী শামিনা, যিনি একজন সমুদ্র সংরক্ষণবিদ। ঠিক, তার কাজটা তো এখন সময়ের দাবি। মালদ্বীপের মতো একটি দেশের জন্য সমুদ্রে তো জীবন। প্লাস্টিক দূষণ আর জলবায়ু পরিবর্তনের কারণে যখন তাদের সামুদ্রিক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আলী শামিনার মতো মানুষেরা এর বিরুদ্ধে লড়ছেন। এই যে বিশ্বজুড়ে এবং এশিয়ায় নায়কদের সম্মান জানানোর গল্প আমরা শুনছি, এখান থেকে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারের তালিকাটা এবার বেশ অর্থবহ মনে হলো। খুবই অর্থবহ। বিশেষ করে একটা বিষয় লক্ষণীয়, 2025 সালের 7 জন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকেই মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে। ঠিক তাই। এটা আমাদের সমাজের স্বীকৃতি প্রক্রিয়া নিয়ে অনেক বড় একটা প্রশ্ন তুলে ধরে, তাই না? অবশ্যই। তালিকায় এমন সব নাম রয়েছে, যেমন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম বা সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, যাদের অবদান তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আবার দেখুন, আবরার ফাহাদকে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে, যা একটি শক্তিশালী প্রতীকী বার্তা বহন করে। একদম। এই তালিকাটা আমাদের মনে করিয়ে দেয় যে জাতি তার সেরা সন্তানদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তবে একই সাথে এটাও ভাবতে বাধ্য করে যে আমরা কি আমাদের গুণী মানুষদের জীবিত অবস্থায় যথেষ্ট সম্মান দিতে পারছি? এই একই প্রশ্ন 21শে পদকের ক্ষেত্রেও আসে, যদিও সেখানে জীবিত এবং মরণোত্তর উভয়কেই সম্মাননা দেয়া হয়েছে। আমার কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় লেগেছে তা হলো বিজ্ঞান ও প্রযুক্তিতে একটা দলকে পুরস্কার দেয়া হয়েছে। হ্যাঁ, মেহেদী হাসান খান এবং তার দল। এটা একটা অসাধারণ উদ্যোগ। কেন বলুন তো? কারণ আজকের দিনে বড় বড় উদ্ভাবনগুলো একা হয় না, একটা দলের সম্মিলিত প্রচেষ্টাতেই হয়। বিশেষ করে প্রযুক্তির জগতে টিম ওয়ার্কই শেষ কথা। তরুণ প্রজন্মের 4 জন প্রযুক্তিবিদকে একসাথে স্বীকৃতি দেওয়াটা ভবিষ্যতের জন্য খুব ইতিবাচক একটা বার্তা দেয়। আচ্ছা, আন্তর্জাতিক অঙ্গনে আরেকটা পুরস্কারের কথা না বললেই নয়, যেটা নিয়ে এবার দক্ষিণ এশিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে, আন্তর্জাতিক বুকার পুরস্কার। হ্যাঁ, আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিশেষত্ব হল এটা অনূদিত সাহিত্যকে সম্মান জানায়। মানে যে বইটা ইংরেজিতে লেখা হয়নি কিন্তু অনুবাদ হয়ে বিশ্ব পাঠকের কাছে পৌঁছেছে। আর লেখক এবং অনুবাদক দুজনকেই পুরস্কৃত করা হয়। ঠিক। আর 2025 সালে এই পুরস্কার পেয়েছেন ভারতের লেখক বানু মুশতাক, তার কন্নড় ভাষা লেখা ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্পের জন্য।
এটা তো একটা ঐতিহাসিক মুহূর্ত। নিঃসন্দেহে, কারণ এর মাধ্যমে কন্নড় ভাষার মতো একটি আঞ্চলিক সাহিত্য বিশ্বমঞ্চে সর্বোচ্চ স্বীকৃতি পেল। তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি এক সুতোয় বাঁধি, আমরা কি দেখতে পেলাম? নোবেলের কোয়ান্টাম টানেলিংয়ের মতো অদ্ভুত জগৎ থেকে শুরু করে মালদ্বীপের সমুদ্র রক্ষার লড়াই, ভারতের প্রত্যন্ত গ্রামে মেয়েদের শিক্ষার আলো, আর নিজের দেশের তরুণ প্রযুক্তিবিদদের স্বীকৃতি পুরস্কারের এই বিশ্ব আসলে আমাদের সময়েরই একটা গল্প বলছে। এবং সেই গল্পের মূল সুরটা হল সংকট এবং সম্ভাবনা। একদিকে জলবায়ু পরিবর্তন, গণতন্ত্রের সংকট, সামাজিক বৈষম্যের মতো বড় বড় চ্যালেঞ্জ, অন্যদিকে যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার, তৃণমূল স্তরের লড়াই, আর শিল্প সাহিত্যের মাধ্যমে নতুন করে পৃথিবীকে দেখার মতো সম্ভাবনা। এই পুরস্কারগুলো আমাদের সেই সম্ভাবনাগুলোকেই মনে করিয়ে দেয়।